প্রিয় শিক্ষার্থী, নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। ইতিমধ্যে আমাদের শেষ হয়েছে প্রথম সামেটিভ অ্যাসেসমেন্টের প্রিপারেশন। আগামীতে আমরা ফাইনাল সামেটিভ অ্যাসেসমেন্টের জন্য প্রিপারেশন নিব। তো ফাইনাল সামেটিভ অ্যাসেসমেন্টের শুরুতেই আমরা ষষ্ঠ এক্সপেরিয়েন্স অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে শুরু করব। ষষ্ঠ অধ্যায়ের টপিক ছিল ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, অর্থাৎ কারোর সাথে ফর্মালি বা অফিসিয়ালি কিভাবে ইন্ট্রোডিউস করা যায়, কিভাবে পরিচিত হওয়া যায়, এই প্রসঙ্গেই এখানে কথা বলা হয়েছে। তো এর অধিকাংশটাই হচ্ছে আমাদের লিঙ্গুইস্টিক ফিচারের কম্পিটেন্সির উপরে লেখা। তো আমাদের লিঙ্গুইস্টিক ফিচারগুলো ভালোভাবে বুঝতে হবে এই অধ্যায়ে, এর উপরেই তোমাদেরকে অ্যাসেস করা হবে। তো এখন আমরা যাচ্ছি যে কোনো একটা বিষয় যদি পড়তে হয় তাহলে তার আগে ওয়ার্ড মিনিং জানতে হবে, কারণ ওয়ার্ড মিনিং ছাড়া এই বিষয়টাকে পরিষ্কার করে বুঝবেও না আর পরিচ্ছন্ন কোনো ধারণাও পাবে না। তাই শুরুতেই আমরা আমাদের বইয়ের যে অ্যাপেন্ডিক্সটা আছে এই অ্যাপেন্ডিক্সটাকে যতটা সম্ভব সরলীকরণ করার চেষ্টা করছি, যাতে করে পরবর্তীতে তোমাদের প্রোনাউন্সিয়েশন থেকে শুরু করে এর ব্যাখ্যাটা বুঝতে ততটা সমস্যা না হয়। ওকে, লেটস গো। Contentious মিনস হচ্ছে বিতর্কিত। তাহলে কন্টেন্টিয়াস শব্দের অর্থ হচ্ছে কি বিতর্কিত। একই শব্দ, অর্থাৎ এইটা আর এইটা সেম শব্দ, আরেকটা হচ্ছে আর্গুমেন্টেটিভ। তো এই কন্টেন্টিয়াস এবং আর্গুমেন্টেটিভ এই দুইটা শব্দের অর্থই হচ্ছে বিতর্কিত। এর থেকে একটা সেন্টেন্স করা হয়েছে, চাইল্ড লেবার ইজ এ কন্টেন্টিয়াস ইস্যু ফর আ লং টাইম, অর্থাৎ হচ্ছে শিশুশ্রম দীর্ঘ সময় যাবৎ একটা বিতর্কিত বিষয় হয়ে আসছে। হ্যাজার্ডাস মানে ঝুঁকিপূর্ণ। তো হ্যাজার্ডাসের আরও দুইটা শব্দ এখানে আছে, একটা হচ্ছে রিস্কি আর একটা হচ্ছে কি আনসেফ। তো একটা হচ্ছে রিস্কি আর একটা হচ্ছে আনসেফ। এই দুইটা শব্দের একই অর্থ হচ্ছে কি, তিনটা শব্দের একই অর্থ ঝুঁকিপূর্ণ। তো এর যে আমাদের সেন্টেন্সটা আছে, স্কাই ড্রাইভিং ইজ আ হ্যাজার্ডাস স্পোর্ট, তার মানে হচ্ছে আকাশে স্কাই ডাইভিং ইজ আ হ্যাজার্ডাস স্পোর্ট। স্কাই ডাইভিং হচ্ছে এক ধরনের ঝুঁকিপূর্ণ খেলা। এরপরটা হচ্ছে ভায়োলেশন। ভায়োলেশন শব্দের অর্থ হচ্ছে লঙ্ঘন। ভায়োলেশন শব্দের অর্থ কি লঙ্ঘন। তো এটাকে অ্যান অ্যাক্ট, একটা কাজ দ্যাট ডিসরিগার্ডস এগ্রিমেন্ট অর রাইট, যেটা হচ্ছে এগ্রিমেন্ট অথবা অধিকার এর থেকে ডিসরিগার্ডস করে, এটাই হচ্ছে কি ভায়োলেশন। অর্থাৎ কোনো আইন যদি দেওয়া থাকে, এই আইনটাকে যদি অমান্য করা হয় তাহলে এটাকেই বলা হয় হচ্ছে কি ভায়োলেশন। এখানে বলা হয়েছে ভায়োলেশন অফ ল, অর্থাৎ আইন ভঙ্গ ইজ আ ক্রাইম। এখানে স্পেলিংটা ভুল আছে, যেহেতু বইটা নতুন প্রিন্ট তো হয়তো বা টাইপের সমস্যা আছে। ক্রাইম এখানে বানানটা হবে হচ্ছে, স্পেলিংটা ফুল হবে CRIME। ওকে, নেক্সট। ম্যানুফ্যাকচার অর প্রডিউস দুইটা শব্দের অর্থই হচ্ছে উৎপাদন। ম্যানুফ্যাকচার অ্যান্ড প্রডিউস অর্থ হচ্ছে উৎপাদন। তো ম্যানুফ্যাকচার দিয়ে কি একটা সেন্টেন্স হচ্ছে, দ্য কোম্পানি ম্যানুফ্যাকচারস ফার্টিলাইজার্স, অর্থাৎ হচ্ছে কোম্পানি সার উৎপাদন করে। এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল, এক্সপ্লোসিভ শব্দের অর্থ হচ্ছে বিস্ফোরক। ম্যাটেরিয়ালস হুইচ প্রডিউস আ সাডেন রিলিজ অফ এনার্জি, হঠাৎ করে যদি কোনো শক্তির উদ্গীরণ হয় যার দরুন কোনো ধরনের বিপদ ঘটতে পারে, এমন কিছুকেই বলা হয় হচ্ছে কি বিস্ফোরক। বি অ্যাওয়ার অফ এক্সপ্লোসিভ গ্যাসেস, অর্থাৎ এক্সপ্লোসিভ গ্যাস সম্পর্কে সচেতন হও। পেস্টিসাইড, পেস্টিসাইড শব্দের অর্থ হচ্ছে কীটনাশক। আমরা সাধারণত আমাদের ফসলি জমিতে যে ধরনের কীটনাশকগুলো বিভিন্ন ধরনের পতঙ্গকে কিল করার জন্য ইউজ করি, এটাই হচ্ছে পেস্টিসাইড। কেমিক্যাল ইউজ টু কিল ইনসেক্টস, তাহলে কেমিক্যাল ইউজড ব্যবহৃত কেমিক্যাল টু কিল ইনসেক্টস, ইনসেক্টস অর্থাৎ পোকামাকড়দের
মারার জন্য যে কেমিক্যাল ব্যবহার করা হয় এটাই হচ্ছে কি পেস্টিসাইড। দ্য ফার্মার্স ইউজ পেস্টিসাইডস টু সেভ দ্য ক্রপস ফ্রম ইনসেক্টস। কৃষকরা সাধারণত পেস্টিসাইড ব্যবহার করে তাদের ফসলকে ইনসেক্টসের কাছ থেকে বাঁচানোর জন্য। পরবর্তী পেজে যাচ্ছি। পরের পেজে আছে হচ্ছে ডিপ্রেশন, বিষণ্ণতা। মানুষ বিভিন্ন সময় বিভিন্ন মানসিক কষ্টের কারণে ডিপ্রেশনে যায়। আমরা এটা সচরাচর শুনি, বাট এটা হয়তো আমাদের ইংলিশটা পরিচিত, বাংলাটা অপরিচিত। কারণ অনেক ভাষাই আমাদের, ইংরেজি ভাষা আমাদের বাংলা ভাষার মধ্যে সরাসরি অথবা কিছুটা বিবর্তিত হয়ে ঢুকে গেছে। এর জন্য কিছু কিছু শব্দ আমরা বাংলাটা না জানলেও ইংলিশটা ভালোই জানি। আচ্ছা, ডিপ্রেশন শব্দের অর্থ হচ্ছে মেন্টাল স্টেট অফ স্যাড ফিলিংস, অর্থাৎ মানুষের যখন দুঃখের অনুভূতি হয় তখন যে মানসিক অবস্থাটা থাকে এটাকেই বলা হয় কি ডিপ্রেশন, অর্থাৎ বিষণ্ণতা। তো এখানে সেন্টেন্সটা হচ্ছে ডিপ্রেশন ক্যান মেক দ্য সিম্পল টাস্ক কমপ্লেক্স। ডিপ্রেশন ক্যান মেক, ডিপ্রেশন হতাশাটা করতে পারে দ্য সিম্পল টাস্ক কমপ্লেক্স, মানে সহজ একটা কাজকে ডিপ্রেশন কিন্তু অনেক বেশি কঠিনও করে দিতে পারে। এরপরটা হচ্ছে পারপেচুয়েট। পারপাসুয়েট শব্দের অর্থ হচ্ছে চিরস্থায়ী করা, অর্থাৎ টেকসই করা আর কি, চিরস্থায়ী করা। টু প্রলং অর কন্টিনিউ সামথিং। টু প্রলং মানে এটাকে চালিয়ে যাও, অর্থাৎ কন্টিনিউ সামথিং, কোনো কিছুকে দীর্ঘ সময়ের জন্য চালিয়ে যাওয়াটাই হচ্ছে পারপেচুয়েট, অর্থাৎ চিরস্থায়ী করা। নেগেটিভ থটস ক্যান পারপেচুয়েটস দ্য ফিলিংস অফ স্যাডনেস, অর্থাৎ নেতিবাচক চিন্তা ভাবনা পারে হচ্ছে দুঃখের অনুভূতি জাগ্রত করতে। তো ইম্পেক্ট শব্দের অর্থ হচ্ছে বাধা দেওয়া। হিন্ডার অর মেক অবস্ট্রাক্টেড। হিন্ডার অর মেক অবস্ট্রাক্টেড, এই দুইটা শব্দের অর্থই হচ্ছে বাধা দেওয়া। এবার ল্যাক অফ স্লিপ ক্যান ইম্পেড দ্য অ্যাবিলিটি টু কনসেন্ট্রেট। ল্যাক অফ স্লিপ অর্থাৎ ঘুমের ঘাটতি ক্যান ইম্পেক্ট বাধাগ্রস্ত করতে পারে দ্য এবিলিটি টু কনসেন্ট্রেট, অর্থাৎ মনোযোগের যে অ্যাবিলিটিটা আছে এটার ঘাটতি ঘটাতে পারে। সাস্টেইনেবল অর্থাৎ হচ্ছে স্থায়ী, যা দীর্ঘদিন স্থায়ী হয় এটাই হচ্ছে সাস্টেইনেবল, অর্থাৎ এক্সটেন্ড ইন ডিউরেশন, সময়কাল এর বৃদ্ধি করে, এক্সটেন্ড ইন ডিউরেশন, দীর্ঘদিন যাবৎ টিকে থাকে। উই হোপ ফর আ সাস্টেইনেবল ইকোনমি, অর্থাৎ আমরা একটা দীর্ঘস্থায়ী অর্থনীতির আশা করি, দীর্ঘস্থায়ী অর্থনীতির আশা করি। এরপর হচ্ছে এক্সপ্লয়েশন। এক্সপ্লয়েশন শব্দের অর্থ হচ্ছে কি শোষণ। এক্সপ্লয়েশন শব্দের অর্থ শোষণ। an act that treats unfairly, এমন একটা কাজ যা খারাপভাবে ট্রিট করে, অর্থাৎ আচরণ করে খারাপভাবে, এটাই হচ্ছে কি এক্সপ্লয়েশন। দ্য এক্সপ্লয়েশন অফ দ্য ওয়ার্কিং ক্লাস শুড বি স্টপড, অর্থাৎ শ্রমজীবী কর্মজীবী মানুষের শোষণ বন্ধ করা উচিত হবে। এই সুরটা আসলে আমরা উচিত অর্থে ব্যবহার করে থাকি। ইমপ্লিকেশন। ইমপ্লিকেশন শব্দের অর্থ হচ্ছে ইনফারেন্স দ্যাট অ্যারাইজেস ফ্রম সামথিং, অর্থাৎ হচ্ছে কোনো একটা জিনিস সম্পর্কে, কোনো একটা সম্ভাবনা সম্পর্কে অথবা কোনো একটা ধারণা সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ করাটাই হচ্ছে ইমপ্লিকেশন। তো এখানে হচ্ছে ইমপ্লিকেশন অফ হিজ ওয়ার্ডস was that he didn't want to attend the party, অর্থাৎ তার যে ভাষার ব্যবহারটা ছিল এটা বোঝালো যে সে পার্টিতে যোগদান করতে পারবে না। এরপর হচ্ছে এরাডিকশন। এরাডিকশন শব্দের অর্থ হচ্ছে কমপ্লিট এলিমিনেশন। কমপ্লিট এলিমিনেশন, এর উচ্চারণ এ হয়। কমপ্লিট এলিমিনেশন অর্থাৎ হচ্ছে নির্মূল করা। ভ্যাকসিনেশন হ্যাভ
led to the eradication of many diseases অর্থাৎ ভ্যাকসিনেশনের কারণে অনেক ডিজিজ অনেক রোগই দূর হয়েছে বা নিরাময় হয়েছে। কনজিউমার মানে হচ্ছে কি ভোক্তা, এ পারসন হু ইউজেস গুডস অর সার্ভিসেস অর্থাৎ যে সকল ব্যক্তি কোনো একটা দ্রব্য বা প্রোডাক্ট এটাকে ব্যবহার করে তাদেরকেই বলা হয় কি কনজিউমার। কনজিউমার শব্দের অর্থ হচ্ছে কি কনজিউমার শব্দের অর্থ ভোক্তা। Consumers have the power to choose or reject the product. কনজিউমারদের থাকে পছন্দ অথবা রিজেক্ট করা কোনো একটা দ্রব্যের। এখন আমরা শর্টলি যদি আবার যাই এবং শর্টলি যদি এটাকে আবার ব্যাখ্যা করার চেষ্টা করি, জাস্ট এভাবে আমরা করে আসি যে ফার্স্টটা ছিল হচ্ছে কন্টেন্টিয়াস বিতর্কিত, কন্টেন্টিয়াস আর্গুমেন্টেটিভ বিতর্কিত, হ্যাজার্ডাস রিস্কি আনসেফ, ভায়োলেশন an act that disregards argument or right লঙ্ঘন, ম্যানুফ্যাকচার প্রডিউস উৎপাদন, এক্সপ্লোজিভ ম্যাটেরিয়াল which produce a sudden release of energy বিস্ফোরক, pesticides chemicals used to kill insects। নেক্সট হচ্ছে ডিপ্রেশন মেন্টাল স্টেট অফ স্যাড বিষণ্ণতা, পারপেচুয়েট টু প্রলগ অর টু কন্টিনিউ সামথিং চিরস্থায়ী করা, ইম্পেড হিন্ডার অর টু মেক অবস্ট্রাক্টেড বাধা দেওয়া, সাস্টেইনেবল এক্সটেন্ড ইন ডিউরেশন স্থায়ী, exploitation an act that treats unfairly শোষণ, implication inference that arises from something সিদ্ধান্ত ধারণা বা সিদ্ধান্ত নেয়ার জন্য সম্ভাব্য কারণ, ইরাডিকশন কমপ্লিট এলিমিনেশন নির্মূল, কনজিউমার a person who uses goods or services ভোক্তা। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই এই এক্সপেরিয়েন্সে প্রবেশ করার পূর্বে এই ওয়ার্ড মিনিংগুলো আগেই মুখস্থ করে ফেলতে হবে, তাহলে এক্সপেরিয়েন্সটা তোমাদের কাছে আরও বেশি সহজ সুরল সাবলীল হবে, যাতে করে আমরা জানি যে বর্তমান কারিকুলাম হচ্ছে পুরোটাই হচ্ছে ভাষা নির্ভর, কারণ ইংরেজি আসলেই হচ্ছে একটা ভাষা। এখানে থিওরিটিক্যাল বিষয় আর ইনফরমেটিভ বিষয়ের থেকে বেশি গুরুত্ব হচ্ছে ভাষা শেখা। তো ভাষার জন্য আমরা জানি যে অবভিয়াসলি লিসেনিং, রিডিং, স্পিকিং অ্যান্ড রাইটিং এই যে চারটা স্কিল, এই চারটা স্কিল অর্জন করতে হয়। আমাদের বর্তমান কারিকুলামের যে বইটা আছে এই চারটা স্কিলকেই সুন্দরভাবে এমন করে সাজানো হয়েছে যে কোনো শিক্ষার্থী যদি ঠিক সেম ওয়েতে এই স্টাডিটা কন্টিনিউ করে, সে অবভিয়াসলি বছর শেষে সুন্দর করে ইংরেজি লিখতে পারবে, বলতেও পারবে, যদি যে আমাদের কাজগুলো আছে যেমন পেয়ার্স ওয়ার্কস, গ্রুপ ওয়ার্কসগুলো আছে, এখানে কিন্তু পেয়ার্স ওয়ার্কস দ্যাটস মিনস হচ্ছে এখানে এক ধরনের কনভারসেশন হবে। তো আমি আমার শ্রেণীকক্ষে যেভাবে করাই যে আমরা যে টপিকসটাই পড়ি না কেন যেখানে পেয়ার্স ওয়ার্কস থাকে, অ্যাট ফার্স্ট আমরা ওখান থেকে কয়েকটা ইনফরমেটিভ যে বিষয়গুলো থাকে এই ইনফরমেশনের উপর সামথিং কয়েকটা কোশ্চেন ক্রিয়েট করি, এই কোশ্চেনের উপর আবার এই উত্তরটা সেট আপ করি, এরপর হচ্ছে এইটার উপরে একটা ডায়লগ ক্রিয়েট করি, এরপর স্টুডেন্টরা ওই ডায়লগের উপরে যে দুজন করে পেয়ার্স থাকে এদেরকে এভাবেই ডিরেকশন দেওয়া হয় যাতে করে তারা কনভারসেশনটা করতে পারে। এবং ক্লাসরুমই কিন্তু সব থেকে ভালো জায়গা পড়াশোনা অর্থাৎ ইংরেজিতে কথা বলার জন্য। যেই যা বলুক না কেন, এত পড়তে হবে, অত পড়তে হবে, ভিডিও ক্লিপ দেখতে হবে, এটা দেখতে হবে, ওটা দেখতে হবে, আদৌ আমাদের সারাদিনের এত ঘন্টা স্টাডির পরে, এত ঘন্টা স্কুলে সময় কাটানোর পরে সময় কই এত কিছু দেখার। আমরা ক্লাসটাকে যদি কন্টিনিউ করি সেইভাবে,
যে আমরা ইংরেজি শিখবই, এখানে শেখার থেকে থিওরির থেকে ভাবতে হবে যে আমি ভাষাটা শিখব, তাহলে আশা করা যায় পরবর্তীতে অবশ্যই তোমরা ইংরেজি শিখতে পারবে। আর আমরা দেখেছি যে সামেটিভ অ্যাসেসমেন্টগুলো হয়েছে, সামেটিভ অ্যাসেসমেন্টগুলোতে সম্পূর্ণই একজন স্টুডেন্টের ক্যাপাবিলিটি প্রকাশ পেয়েছে, যাতে করে এই স্টুডেন্ট এই টপিক সম্পর্কে সুন্দর করে অনুধাবন করে কিছু লিখতে পারে। এভাবে এটাই বুঝিয়ে দিয়েছে, কোশ্চেন প্যাটার্নটাই বুঝিয়ে দিয়েছে যে কিভাবে স্টাডিটা করতে হবে। ফার্স্টলি হচ্ছে ওয়ার্ড মিনিং প্রচুর প্র্যাকটিস করতে হবে, যাতে করে কি বলা হয়েছে এটা সুন্দরভাবে বুঝতে পারো। পরবর্তীতে এই বিষয়টাকে সুন্দর করে অনুধাবন করা শিখতে হবে, এবং এই অনুধাবনটা যেহেতু আমাদের সামেটিভ অ্যাসেসমেন্ট হোক আর কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টই হোক না কেন, এখানে আমাদের ক্লাসরুমেও কিন্তু পেয়ার্স ওয়ার্কগুলো আছে এবং গ্রুপ ওয়ার্কসগুলো আছে। আসলে পেয়ার্স ওয়ার্কসটা কনভারসেশনেই কমপ্লিট হয়, আর আমাদের যে গ্রুপ ওয়ার্কসগুলো আছে এটা আসলে প্রেজেন্টেশনের কাজেই বেশি ব্যবহৃত হয়। আমরা অনেকে আছি অনেক দূর এগিয়ে যাই, বাট সামথিং কোনো কিছুকে প্রেজেন্ট করতে পারলে বললে অনেকের মধ্যে ভয় পাই, কিন্তু আমাদের ক্লাসরুমে যদি এই যে পোস্টার প্রেজেন্টেশন অথবা আমাদের যে কোনো একটা টপিক্সের উপর দলীয় যে কাজটা হয় এটার উপরে যে প্রেজেন্টেশন হয়, এই প্রেজেন্টেশনটাকে যদি চালিয়ে যাই আজ ভুল হবে কাল কিন্তু ভুল হবে না। এর জন্য চাইনিজ একটা প্রবাদ বাক্য আছে যে ভুল হয়েছে তোমার, এটা কিন্তু ভুল না, কিন্তু তুমি যে এখনো দাঁড়িয়ে আছো এটাই হচ্ছে ভুল। তার মানে চলতে হবে, চলতে চলতে একদিন না একদিন ঠিকই শেখা যাবে। তো আমাদের যে মাধ্যমিক লেভেলের যে শিক্ষার্থীরা আছে এরা যদি ক্লাসরুমে ঠিক এভাবেই আমাদের বইয়ের যে ডিরেকশনটা দেওয়া আছে, যেখানে যেখানে পেয়ার্স ওয়ার্কস, যেখানে যেখানে গ্রুপ ওয়ার্কস, এই কাজটাই যদি সুন্দর করে করে, তাহলে আশা করা যায় যে পরবর্তীতে তারা অবভিয়াসলি ইংরেজিটা অনেক সুন্দরভাবে শিখে যাবে। নট অনলি সুন্দরভাবে শিখবে, তাছাড়া তারা একটা সময় যদি বেসিক ইংলিশটা, অর্থাৎ আমরা বাংলাদেশিরা যেভাবে কথা বলি, যেভাবে বেসিকটা শিখি, এভাবে শিখি, একটা সময় দেখা যাবে তারা স্ট্যান্ডার্ড লেভেলে অ্যাডভান্স ইংলিশও লার্নিংয়ের দিকে ঝুঁকে যাবে। তখন আগামী পরিবর্তিত বিশ্বের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে কোনো ধরনের সমস্যা হবে না। ওকে, ধন্যবাদ সকল শিক্ষার্থীকে।